আজকে আমরা আমাদের যে মাইক্রোবায়োলজি পোর্শন পড়া চলছিল, তো সেই মাইক্রোবায়োলজি পোর্শন থেকে আমরা কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক্স এই পোর্শনটি আজকে কমপ্লিট করব। এর আগের দিন আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া এবং তার পাশাপাশি আমরা আরো একটি পোর্শন আমরা শেষ করেছিলাম। মানে দুটো পোর্শনই রাখা ছিল, ঠিক আছে। একটা ছিল তোমাদের নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এবং তার আগে সম্ভবত আমরা যে টপিকটি কভার করেছিলাম সেটি মূলত তোমরা জানো যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এই দুটো পার্ট আমরা পড়েছিলাম। আজকে শুধুমাত্র আমরা অ্যান্টিবায়োটিক্স এই পোর্শনটা রেখেছি কেন, কারণ এটা তোমাদের কাছে খুবই নতুন একটি পোর্শন, এবং এখান থেকে কোশ্চেন তো আসেই শিওর, ঠিক আছে। কারণ কিছু কিছু অ্যান্টিবায়োটিক্স এর নাম তোমাদেরকে দিয়ে দেবে, বা সেগুলো কোন মাইক্রো অর্গানিজমস থেকে আইসোলেট করা হয় সেই জিনিসটাও তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। তো অতএব এই জন্য আজকে আমরা শুধুমাত্র এই অ্যান্টিবায়োটিক্স কনসেপ্টটাকে আমরা রেখেছি। তো তোমরা সবাই জানো যে অ্যান্টিবায়োটিক্স যে পোর্শনটা, এটা মূলত হচ্ছে কি তোমার যেহেতু কনসেপ্ট বলেছে, তো আমরা বেসিক্যালি এখানে অ্যান্টিবায়োটিক্স এর ডেফিনেশন, অ্যান্টিবায়োটিক্স এর হিস্ট্রি, তার পাশাপাশি ক্লাসিফিকেশনটাকেই আমাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ক্লাসিফিকেশনটা আমরা পড়বো। ক্লাসিফিকেশনের পর আমরা এখান থেকে আর বেশি থিওরি আমরা ডিসকাস না করে আমরা এই অ্যান্টিবায়োটিক্স কনসেপ্টের উপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এই জন্য আজকে একটাই ছোট একটা টপিক রাখা হয়েছে, কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক্স। তো দেখো, কনসেপ্ট অফ অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে প্রথমে তোমরা সবাই জানো যে অ্যান্টিবায়োটিক্স হচ্ছে কি, দেখো, একটা অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্টস আর মেডিকেশনস that destroy or slow down the growth of other species of microorganisms, ঠিক আছে। মানে এই অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু আমরা একটা মাইক্রোবস থেকেই আমরা পাই। এবার এটা পাওয়ার পর আমরা কি করি, ওই মাইক্রোবস থেকে আমরা পাওয়ার পর ওই অ্যান্টিবায়োটিক্সটাকেই আমরা আদার স্পিসিস অফ মাইক্রো অর্গানিজমসটাকে আমরা ডেস্ট্রয় করার জন্য বা তার গ্রোথটাকে ডাউন করার জন্য, স্লো করার জন্য আমরা ইউটিলাইজ করি। তো এই জন্য দেখো, দে ইনক্লুড এ রেঞ্জ অফ পাওয়ারফুল ড্রাগস and are used to treat diseases caused by bacteria, ফাঙ্গি এবং অ্যাক্টিনোমাইসিটিস, ঠিক আছে। তাহলে এই যে অ্যান্টিবায়োটিকটাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে দেখছি, সেটাকেই আমরা যেহেতু আদার স্পিসিস অফ আমরা মাইক্রো অর্গানিজমসকে ডেস্ট্রয় করার জন্য বা তাকে স্লো ডাউন করার জন্য ব্যবহার করছি, তো সেই আদার স্পিসিস অফ মাইক্রো অর্গানিজমস এর মধ্যে আমরা কাদেরকে দেখি না, যে সমস্ত মাইক্রো অর্গানিজমস বিশেষ করে ব্যাকটেরিয়া, ফাঙ্গি এবং অ্যাক্টিনোমাইসিটিস, এরা যে সমস্ত ডিজিজ তৈরি করে, সেই ডিজিজগুলোকে আমরা ট্রিটমেন্ট করার জন্য বা ঠিক করার জন্য আমরা এই অ্যান্টিবায়োটিক্সটাকে আমরা ইউটিলাইজ করি। এবার এই অ্যান্টিবায়োটিক্স এর যে হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে বহুকাল আগে থেকেই এই অ্যান্টিবায়োটিক্স এর কনসেপ্টটা আমরা অ্যাকোয়ার করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্টিবায়োটিক্স বিগিনস উইথ দ্য গ্রোয়িং অ্যাকসেপ্টেন্স অফ দ্য জার্ম থিওরি অফ ডিজিজ, যেটা আছে লুইস পাস্তুর ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট রেকগনাইজড ফিজিশিয়ানস হু অবজার্ভ দ্য ডেট ব্যাকটেরিয়া উড বি ইউজ টু কিল আদার ব্যাকটেরিয়া, ঠিক আছে। তো লুইস পাস্তুর মানে বুঝতে পারছো কত সাল আগে তিনি প্রথম কিন্তু মাথায় এনেছিলেন যে ব্যাকটেরিয়া দ্বারা তৈরি এই অ্যান্টিবায়োটিক্স আদার্স ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো লুইস পাস্তুর হচ্ছে কি প্রথমে কিন্তু এই অ্যান্টিবায়োটিক্স এর ব্যাপারটাকে নিয়ে তিনি এই কনসেপ্টটা কিন্তু জনসম্মুখে তুলেছিলেন। পরবর্তীকালে তোমরা আরো সমস্ত বিজ্ঞানীর তোমরা নাম জানো। তোমরা জানো যে দ্য সার্জন জোসেফ লিস্টার, তিনি দেখতে পাচ্ছ যে ফাউন্ড ইউরিন কন্টামিনেটেড উইথ মাউন্ট কোল্ড নট হিল দ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে। এটাও ওয়ান টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স কনসেপ্টের দিকে
এই ডিসকভারিটা কিন্তু অনেকটাই কাজে লেগেছিল। এবং সবচেয়ে ফেমাস ভাবে তোমরা যেটা তোমরা হয়তো পড়েছো সবাই, বা সবাই তোমরা জানো, যে আলেকজান্ডার ফ্লেমিং এর কথা, তাই না? তো আলেকজান্ডার ফ্লেমিং বিশেষ করে তোমরা জানো যে পেনিসিলিন যে সাবস্টেন্সটাকে তিনি ডিসকভার করেছিলেন, পেনিসিলিয়াম নটেটাম নামে যে যে ফাঙ্গাস থেকে। তো এটা হচ্ছে কি একটা, মানে বলতে পারো একটা অ্যান্টিবায়োটিক্স তৈরির একটা হিস্ট্রি পাল্টে দিয়েছিল। কারণ তোমরা জানো যে এই যে তোমার পেনিসিলিন ডিসকভার ঠিক তোমার কোন সময়টায় ঘটেছিল না, যখন এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, ঠিক আছে? তো সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, তখন অনেক সৈনিক আহত হচ্ছিল। তোমরা জানো যে কোনো একটা ক্ষতস্থান যদি নিরাময় না করা হয়, তাহলে সেখানে ফাঙ্গি বা ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে সেই জায়গাটা ঘা হয়ে গিয়ে ক্যান্সার হয়ে মারা যেতে পারে। তো সেই জন্য হচ্ছে কি, তোমরা জানো যে আলেকজান্ডার ফ্লেমিং এর দ্বারা ডিসকভার করা অ্যান্টিবায়োটিক্স যেটা পেনিসিলিন, এটা এই যে 1928, বুঝতে পারছো? তো এই সময় কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার হিসাবে কাজ করেছিল, কারণ এই পেনিসিলিন লাইসোজাইম এনজাইম তোমার হচ্ছে কি প্রোডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়ার যে গ্রোথ বা ব্যাকটেরিয়ার যে তোমার হচ্ছে কি ইনফেকশনটাকে কন্ট্রোল করা যায়। তো সেখানে কিন্তু এই ডিসকভারিটা অনেকটাই হাইলাইটেড হয়েছিল, বা এই ডিসকভারিটা অনেকটাই ফেমাস হয়েছিল। তার পাশাপাশি দেখো আরো কিছু হিস্ট্রি কথা এখানে মেনশন করা রয়েছে। তবে তোমরা বেসিক্যালি প্রথমে যেটা যার নাম বললাম লুইস পাস্তুর, বা এখানে যেটা আলেকজান্ডার ফ্লেমিং এর নাম বললাম পেনিসিলিনের ডিসকভারি, তার পাশাপাশি বাকি যে নামগুলো রয়েছে তোমরা জাস্ট আমি মেনশন করে দিয়েছি, কেউ চাইলে পড়ে নিতে পারো, ঠিক আছে? এখানে আর আলোচনা কিছু বিষয় নেই। এবার যেটা আমাদেরকে খুব জোর দিয়ে বা খুব ইম্পর্টেন্সলি আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি এই অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশন। কেমন? তো ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, আমরা অ্যান্টিবায়োটিককে কিন্তু ডিফারেন্ট প্যারামিটারে আমরা ক্লাসিফাই করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যান্টিবায়োটিক্সটাকে ক্লাসিফাই করা রয়েছে বেসড অন দ্য কেমিক্যাল স্ট্রাকচার, সোর্সেস, ইটস স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি অ্যান্ড মেকানিজমস অফ অ্যাকশন। ঠিক আছে? তাহলে কটা প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি এখানে? কেমিক্যাল স্ট্রাকচার 1 নম্বর প্যারামিটার, 2 নম্বর হচ্ছে কি সোর্স, কোথা থেকে আমরা পাচ্ছি, এটা 2 নম্বর প্যারামিটার, 3 নম্বর হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, এবং 4 নম্বর দেখতে পাচ্ছ যে মেকানিজমস অফ অ্যাকশন, কিভাবে কাজ করছে। ঠিক আছে? তো এই যে 4টি প্যারামিটার, এই প্যারামিটার ধরে আমরা অ্যান্টিবায়োটিক্স গুলোকে ক্লাসিফাই করব, এবং প্রত্যেকটা ক্লাসের যে এক্সাম্পল রয়েছে অ্যান্টিবায়োটিক্স, সেই নামগুলো আমরা মনে রাখবো। কেমন? শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ তো? একটু রেসপন্স করবে যদি শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। চলো, এবার দেখো তাহলে প্রথমে তাহলে রয়েছে কি না কেমিক্যাল স্ট্রাকচার। তো দেখো বেসড অন দা কেমিক্যাল স্ট্রাকচার আমরা যদি অ্যান্টিবায়োটিক্সকে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় তোমার হচ্ছে কি 5টি ক্লাস রয়েছে। ঠিক আছে? অন দা বেসিস অফ দা কেমিক্যাল স্ট্রাকচার। 1 নম্বর দেখতে পাচ্ছ যে বি ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, 2 নম্বর দেখতে পাচ্ছ অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক্স, 3 নম্বর দেখতে পাচ্ছ টেট্রাসাইক্লিন, 4 নম্বর দেখতে পাচ্ছ ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক্স, 5 নম্বর দেখতে পাচ্ছ পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে? তাহলে যেহেতু স্ট্রাকচারাল কেমিক্যাল স্ট্রাকচার, তো এই জন্য আমরা এই 5টি ভাগে আমরা ভাগ করছি। তো বি ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর তোমরা এতগুলো নামের মধ্যে হয়তো 2-1টা নাম মনে রাখতে পারো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পেনিসিলিনস, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ সেফালোস্পোরিনস এবং কার্বা পেনামস, ঠিক আছে? এবং তোমার হচ্ছে মনোব্যাকটামস। তো এতগুলো তোমরা নাম মনে রাখতে না পারলে তোমরা প্রথম দুটো নাম মনে রাখতে পারো, পেনিসিলিনস এবং সেফালোস্পোরিনস। এই দুটো বি ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, এটা স্ট্রাকচারাল কেমিক্যাল স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমরা নাম রেখেছি। 2 নম্বর দেখতে পাচ্ছ যে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক্স। তো এর মধ্যে দেখো স্ট্রেপ্টোমাইসিন খুব ফেমাস একটি অ্যান্টিবায়োটিক্স, নিওমাইসিন, ক্যানামাইসিনস। ঠিক আছে? আর এই 3টে নাম মনে রাখো না, স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিনস, ক্যানামাইসিনস। আমি জানি যে যতগুলো নাম আমি বলছি, যখন প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমরা কমপ্লিট করে ফেলবো, তখন মনে রাখতে একটু টাফ হবে।
হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ এতগুলো নাম তো, এবং সবার শেষে মাইসিন এই জিনিসটা আছে কি তোমার লেগে আছে, তো ওটা একটু গুলিয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে বি ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে আমরা পেনিসিলিন এবং সেফালোস্পোরিন নাম মনে রাখবো। অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে আমরা মনে রাখবো স্ট্রেপ্টোমাইসিন এবং নিওমাইসিন, ক্যানামাইসিন। আচ্ছা, টেট্রাসাইক্লিনস যেটা অ্যান্টিবায়োটিক্স এর যে স্ট্রাকচারাল কেমিক্যাল স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন, তো এটার মধ্যে তোমরা দেখো এই টেট্রাসাইক্লিন নামটা কিন্তু জুড়ে রয়েছে। দেখো টেট্রাসাইক্লিনস, তারপর হচ্ছে কি তোমার আহ, তোমার ডক্সিসাইক্লিন, ঠিক আছে, তারপর হচ্ছে কি মিনোসাইক্লিন। এইভাবে তোমরা নামগুলো মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে দেখো ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে যেটা পড়ছে, দেখো লার্জ ম্যাক্রোলিড স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেমন এরিথ্রোমাইসিন, ঠিক আছে, এটা মনে রাখতে পারো, বা এজিথ্রোমাইসিন, ঠিক আছে। এগুলো হচ্ছে কি তোমার ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক্স। 5 নম্বরের টাইপসটা তোমরা দেখতে পাচ্ছ পলিপেপটাইড অ্যান্টিবায়োটিক্স, যেমন অ্যাক্টিনোমাইসিন, বেসিট্রাসিনস, ঠিক আছে, এই দুটো নাম মনে রাখো। ঠিক আছে, তোমার অ্যাক্টিনোমাইসিনস এবং বেসিট্রাসিনস। তাহলে এই 5টি ক্লাস আমরা দেখলাম অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল স্ট্রাকচার। এবার দেখতে পাচ্ছ বেস্ট অন দা সোর্সেস, কোথা থেকে আমরা পাই। তো দেখতে পাচ্ছ আমরা সোর্সের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করছি, মানে 3টে ভাগে ভাগ করছি। একটা আছে তোমার ন্যাচারাল সোর্স, একটা আছে তোমার সেমি সিনথেটিক, আর একটা আছে তোমার পুরোটাই সিনথেটিক। তো ন্যাচারাল সোর্স তোমাদেরকে একটা লিস্ট করে দেওয়া হয়েছে, দেখো, যেমন পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে আমরা পেনিসিলিন পাচ্ছি, বেসিলাস সাবস্টিলিস থেকে আমরা বেসিট্রাসিন পাচ্ছি, বেসিলাস পলিমিক্সা থেকে আমরা পাচ্ছি পলিমিক্সিন পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইগুলো সব ন্যাচারাল সোর্স। ঠিক আছে, তাহলে আমরা ন্যাচারাল কিছু মাইক্রো অর্গানিজমসের নাম এখানে মেনশন করেছি, ওখান থেকেই আমরা এই ধরনের অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা প্রিপেয়ার করি। স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে আমরা স্ট্রেপ্টোমাইসিন পাই, স্ট্রেপ্টোমাইসিস ওইওফেসিয়েন্স থেকে আমরা ক্লোরোটেট্রাসাইক্লিনস আমরা পাচ্ছি, স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রাস থেকে আমরা এরিথ্রোমাইসিনস পাচ্ছি, এবং স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়ালি থেকে আমরা ক্লোরামফেনিকল আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে 7টি নাম বললাম, দিস অল আর দ্য ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স। অর্থাৎ ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স আমরা আমরা যে সমস্ত মাইক্রোঅর্গানিজমের নামগুলো বললাম সেখান থেকে আমরা আইসোলেট করছি, তো এই জন্য এগুলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স এর নামে পরিচিত। এবার দেখতে পাচ্ছ যে সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স। তো এই সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে দেখো, দিস অ্যান্টিবায়োটিক্স আর কমার্শিয়ালি সিনথেসাইজড ফ্রম ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স। মানে এই যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স এর নামগুলো আমরা বললাম, পেনিসিলিন, বেসিট্রাসিন, পলিমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, তো এইগুলোকে কি করা হয় না, কমার্শিয়ালি আমরা কি করছি না, সিনথেসাইজড করছি। তো এই জন্য যেহেতু আমরা এদেরকে কমার্শিয়ালি সিনথেসাইজড করি, তো এই জন্য এদের নাম হয়ে যাচ্ছে কি না, সেমি সিনথেটিক। তো এগুলোর মধ্যে তোমরা নাম যেগুলো মেনশন রয়েছে, যেমন এমফিসিলিন, তোমার মেথিসিলিন, ঠিক আছে, তারপর হচ্ছে ক্লোক্সাক্সিলিন, হ্যাঁ, অক্সাসিলিন, এগুলো সমস্ত কিন্তু সেমি সিনথেটিক, অর্থাৎ কমার্শিয়ালি সিনথেসাইজড ন্যাচারাল অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, এবার সিনথেটিক মানে তোমরা বুঝতেই পারছো, যেগুলোকে আমরা কি করছি, কমার্শিয়ালি সিনথেসাইজড করছি, অর্থাৎ ল্যাবরেটরিতে যাদেরকে আমরা সিনথেসাইজড করি, যাদেরকে আমরা প্রস্তুত করি, যাদেরকে আমরা প্রিপেয়ার করি, তো তাদেরকে আমরা কি বলি, সিনথেটিক। মানে আগে তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে হচ্ছে কি একটা অ্যান্টিবায়োটিক্সকে ডিজাইন করা হয়, ডিজাইন করার পর সেগুলোকে ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন কেমিক্যালি রিয়াকশন করিয়ে তাদেরকে আমরা কমার্শিয়ালি তৈরি করি, তো তাদের তখন নাম হয়ে যাবে কি, সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স। যেমন তোমরা দেখতে পাচ্ছ ক্লোরামফেনিকল, ইট ইজ ওয়ান টাইপ অফ তোমার হচ্ছে সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স, ক্লোরামফেনিকল। ঠিক আছে, খুব ফেমাস নাম, তোমরা সবাই নাম শুনেছো। তো ইট ইজ ওয়ান টাইপ অফ সিনথেটিক অ্যান্টিবায়োটিক্স। এবার দেখতে পাচ্ছ যে বেস্ট অন স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, ঠিক আছে, তো এদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো টাইপসে ভাগ করা হয়েছে, একটা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, আর একটা হচ্ছে তোমার ব্রড তোমার হচ্ছে কি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। ঠিক আছে, তাহলে দুটো ভাগে ভাগ করছি স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, একটা কি বললাম ন্যারো স্পেকট্রাম, একটা ব্রড স্পেকট্রাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে এই যে ন্যারো স্পেকট্রাম বলতে আমরা কি বুঝছি না, বলছে টার্গেট এ ফিউ টাইপস অফ মাইক্রোঅর্গানিজমস,
তাহলে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স মিনস দ্যাট অ্যান্টিবায়োটিক্স দ্যাট ক্যান টার্গেট ফর এ ফিউ টাইপস অফ মাইক্রো অর্গানিজমস, মানে যাদেরকে আমরা কয়েকটা মাইক্রো অর্গানিজমসকে ধ্বংস করার জন্য বা মাইক্রো অর্গানিজমসের গ্রোথকে আমরা ইনহিবিট করার জন্য বা তাদেরকে আমরা ডেস্ট্রয় করার জন্য যখন আমরা যে অ্যান্টিবায়োটিকটাকে ব্যবহার করি তাকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। তো এখানে দেখতে পাচ্ছ এক্সাম্পল হিসাবে এক্সাম্পলস অফ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আর দ্য older penicillins that the তোমার হচ্ছে কি ম্যাক্রোলিডস অ্যান্ড হচ্ছে তোমার ভেনকোমাইসিনস। ঠিক আছে, তোমরা জানো যে যেভাবে আমাদের মোবাইলের সিমের যেমন জেনারেশন চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা জানি যে যখন মোবাইল ডিসকভার হয়েছিল তখন 1G 2G 3G থেকে 4G হয়ে এখন 5G জেনারেশন চলছে। তো ঠিক একইভাবেও তোমরা নিশ্চয়ই জানো যে অ্যান্টিবায়োটিক্স এর জেনারেশন এখন চেঞ্জ হচ্ছে, এখন সম্ভবত থার্ড বা ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক্স চলছে। তো সেক্ষেত্রে প্রথমের দিকে যে অ্যান্টিবায়োটিক্স এসেছিল, ওল্ডার যে পেনিসিলিন, যেটা আমরা পেনিসিলিয়াম তোমার হচ্ছে নটিডাম থেকে পেয়েছিলাম, তো সেটা বেসিক্যালি কি হয় না, ওল্ডার পেনিসিলিন নামে পরিচিত। সেটা থেকে আমরা ম্যাক্রোলাইটস এবং ভেনকোমাইসিন আমরা প্রিপেয়ার করেছিলাম। তো এগুলো হচ্ছে কি তোমার ন্যারো স্পেকট্রাম, ওরা ওরা কি করে ফিউ টাইপস অফ মাইক্রো অর্গানিজমসকে মারার জন্য বা তাদের গ্রোথকে ইনহিবিট করার জন্য আমরা ইউটিলাইজ করি। দ্যাটস ক্যান হোয়াই আমরা এই ধরনের মাইক্রো অ্যান্টিবায়োটিক্সকে আমরা কি বলছি, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। এবার ব্রড স্পেকট্রাম কাকে বলছে, তোমরা দেখতেই পাচ্ছ যে টার্গেট মেনি টাইপস অফ মাইক্রো অর্গানিজমস। মানে এই ব্রড স্পেকট্রামে কিন্তু যদি আমরা অ্যান্টিবায়োটিক্স তৈরি করি, এরা একটাই অ্যান্টিবায়োটিক্সে আমরা মেনি টাইপস অফ মাইক্রো অর্গানিজমসকে আমরা গ্রোথটাকে ইনহিবিট করতে পারি বা তাদেরকে আমরা গ্রোথটাকে স্টিমুলেট করতে পারি, মানে বন্ধ করতে পারি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি বলছিলাম যে জেনারেশনের ব্যাপারটা, যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স আর দা অ্যামাইনো গ্লাইকোসাইডস। ঠিক আছে, বর্তমানে অ্যামাইনো গ্লাইকোসাইডস যে সমস্ত অ্যান্টিবায়োটিক্স গুলোকে আমরা ইন্ট্রোডিউস করেছি তারা ব্রড স্পেকট্রাম এবং তারা সেকেন্ড কিংবা থার্ড জেনারেশন। তোমার হচ্ছে কি দেখতে পাচ্ছ সেফালোস্পোরিনস, হ্যাঁ, দা তোমার হচ্ছে কুইনোনিলস এবং সাম সিনথেটিক পেনিসিলিনস। এইগুলো হচ্ছে কি তোমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স নামে পরিচিত। নাম থেকেই তোমরা মনে রাখতে পারবে যেহেতু এরা মেনি টাইপস অফ মাইক্রো অর্গানিজমসকে মারতে পারে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ বোথ টাইপস ওয়ার্ক ওয়েল টু ট্রিট ইনফেকশনস। দুটোই মানে ন্যারো এবং ব্রড দুটোই কিন্তু ভালো তোমার হচ্ছে কাজ করতে পারে। তবে বলছে বাট ইউজিং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স হোয়েন দে আর নট নিডেড ক্যান ক্রিয়েট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া দ্যাট আর হার্ড টু ট্রিট। বুঝতে পারলে? তো আমরা জানি বর্তমান মার্কেটে এই সেকেন্ড কিংবা থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক গুলো অ্যাভেলেবেল রয়েছে। আমরা কি করি, যখন কোনো ফিভার হয়েছে বা কোনো কিছু আমরা মনে করি যে আমার অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার রয়েছে, তখন আমরা কি করি, ইজিলি মেডিসিন শপ থেকে আমরা কিনে আনি। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে একটা কুফল রয়েছে বা একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সেটা কি না, যেহেতু আমরা আমাদের একটা মেনি টাইপস অফ মাইক্রোঅর্গানিজম এই ব্রড স্পেকট্রামের উপর কাজ করতে পারে। তো আমাদের অনেক কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে শরীরের মধ্যে, যেগুলো গুড ব্যাকটেরিয়া, তো তারাও কিন্তু সেখানে ধ্বংস হচ্ছে বা কিছু ব্যাকটেরিয়া সেখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি তৈরি করতে পারে, তাই না? তো তোমরা জানো যে বর্তমানে আমাদের যে হেলথ যে ব্যাপারটা, তাতে অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে কিন্তু খুবই মানে কি বলবো, যে খুবই একটা খারাপ সময় চলছে, কারণ আমাদের ম্যাক্সিমাম তোমার হচ্ছে কি যে মাইক্রো অর্গানিজমস গুলো সব রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে এটা কিন্তু আমাদের যে তোমার হচ্ছে কি মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে খুবই একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। কারণ সেখানে সেখানে কিন্তু একটা সময় আসবে যদি কোনো মাইক্রোবস যদি হচ্ছে কি পুরোপুরি যদি সমস্ত অ্যান্টিবায়োটিক্স এর উপর রেজিস্ট্যান্স হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে আর তাদের পপুলেশনকে আমরা কন্ট্রোল করতে পারবো না বা তাদের ডিজিজকে আমরা ওভারকাম করতে পারবো না। তো এই জন্য হচ্ছে ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিক্স গুলো আমরা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে যদি, হ্যাঁ বলে নিই আমি একটু, ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আমরা কনজিউম করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেসিফিক যে মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফেকশন হয়েছে তাকে ট্রিট করতে আমরা কিন্তু সক্ষম হব। ঠিক আছে, বলো কি বলছিলে, বলো। বলছি স্যার অনেক ইয়েতে দেখলাম মানে নিউজ পেপার ইয়েতে কিছুদিন পর নাকি এই বিভিন্ন যত অ্যান্টিবায়োটিক গুলো বাজারে ওষুধ বিক্রি হচ্ছে ওগুলো নাকি আর কোনো কাজ করবে না, মানে এই রেজিস্ট্যান্সের জন্য নাকি পরপর। একদম একদম একদম, ওটাই তো আমি ওটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলতে চাইছিলাম, যে বর্তমানে যেহেতু আমরা মানে এত পরিমাণে অ্যান্টিবায়োটিক কনজিউম করছি, বিশেষ করে এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স,
এবং মার্কেটেও এতটাই পপুলারলি বিক্রি হচ্ছে, হ্যাঁ, দেদারভাবে বিক্রি হচ্ছে, আমরা কিছু হলেই নিজেরাই ডাক্তার হয়ে যাই এবং সেগুলোকে আমরা কিনে এনে খেয়ে ফেলি। তো সেক্ষেত্রে একটা ব্রড রেঞ্জের যে সমস্ত মাইক্রোবস তারা কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রপার্টি গ্রো করছে। তো এই জন্য হচ্ছে কি, যে প্রতিবেদনটা তুমি পড়েছো বলছো একদমই ঠিকই। এই জন্য বললাম যে মেডিকেল সায়েন্স কিন্তু একটু ঝুঁকিপূর্ণ ভাবে রয়েছে, বিশেষ করে এই অ্যান্টিবায়োটিকটাকে নিয়ে। কারণ ম্যাক্সিমাম হচ্ছে মাইক্রোবস গুলো রেজিস্ট্যান্সের পথে চলে যাচ্ছে। চলো এবার দেখতে পাচ্ছ যে অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি। তো বলছে দেখো, বেসড অন দ্য দেয়ার অ্যাক্টিভিটি এগেনস্ট ডিফারেন্ট মেকানিজমস অফ অ্যাকশনস, দে আর ডিভাইডেড ইনটু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্স। তারপরে দেখতে পাচ্ছ যে তোমরা অ্যান্টি হেলমেন্থিস এজেন্টস, অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক্স। তো এইগুলো আমরা ভাগ করছি, ঠিক আছে। তাহলে এটা কিছু যে মোড অফ অ্যাকশনস, ঠিক আছে, মেকানিজমস অফ অ্যাকশন কিভাবে হচ্ছে, মানে কার উপরে কাজ করছে। তো অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স মানে তোমরা বুঝতেই পারছো যে অ্যান্টিবায়োটিক্সটা হচ্ছে কি ব্যাকটেরিয়াকে হচ্ছে কি মারার জন্য আমরা ব্যবহার করি, বা ব্যাকটেরিয়াকে হচ্ছে কি তোমার কিল করার জন্য বা ব্যাকটেরিয়ার ইনহিবিট করার জন্য, ব্যাকটেরিয়ার গ্রোথকে আমরা যখন ইউজ করি, তখন তার নাম হয়ে যাবে কি অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স। যেমন পেনিসিলিনস, সেফালোস্পোরিনস, টেট্রাসাইক্লিনস, অ্যামাইলোগ্লাইকোসাইডস। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কি সমস্ত অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স। তো এখানে আবার ভাগ করা হয়েছে দেখো, যে ব্যাকটেরিও তোমার ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্স এবং ব্যাকটেরিওস্টেটিক অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্সকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তোমার ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্স মানে কি বলছে না, দিস আর মোর ইফেক্টিভ ইন কিলিং হার্মফুল মাইক্রোঅর্গানিজমস। মানে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে যাদেরকে আমরা তোমার ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক্স বলছি, তারা কিন্তু হার্মফুল মাইক্রোঅর্গানিজমসকে কি করতে পারে, কিল করতে পারে, পার্টিকুলারলি ব্যাকটেরিয়াল স্পিসিস। যেমন পেনিসিলিনস, সেফালোস্পোরিনস, তারপর হচ্ছে তোমার অ্যামাইনোগ্লাইকোসাইডস। আর যেগুলো হচ্ছে কি ব্যাকটেরিওস্টেটিক অ্যান্টিবায়োটিক্স, তারা কি কাজ করছে, বা তারাও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, বাট বলছে দিস আর দ্য এফেক্টিভ ইন অ্যাবলিশিং ওর প্রিভেন্টিং দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়াল স্পিসিস। অর্থাৎ এরা কি করছে, পুরোপুরি মানে ধ্বংস করছে না, এরা কি করছে না, ওদের গ্রোথটাকে ওরা কি করছে, প্রিভেন্ট করে রাখছে, ওদের আর গ্রোথটাকে বাড়তে দিচ্ছে না। যেমন টেট্রাসাইক্লিনস, ক্লোরামফেনিকল। হ্যাঁ, তো এরা হচ্ছে কি তোমার ব্যাকটেরিওস্টেটিক অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্স। তো এটা হচ্ছে গ্লিসিওফ্লুভিন, ঠিক আছে। গ্লিসিওফ্লুভিন হচ্ছে কি তোমার অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্স, মানে ফাঙ্গাসকে হচ্ছে কি তোমার মারতে আমরা এই অ্যান্টিবায়োটিক্সটাকে আমরা ইউজ করি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ অ্যাথলেমিনটিক্স অ্যান্টিবায়োটিক্স। তো এটা বুঝতে পারছো যে হেলমিনথিস যেগুলো, সেগুলোকে আমরা গ্রোথটাকে তাদেরকে স্টিমুলেট করার জন্য বা মারার জন্য আমরা যদি ব্যবহার করি। যেমন ইভার মেসিটিসিন, তারপর হচ্ছে তোমার এমফোটেরিসিন বি, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি, হেলমিনথিস এজেন্টস। আর অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক্স, এগুলো হচ্ছে কি তোমরা বুঝতে পারছো যে এগুলো অ্যান্টি ক্যান্সার বলতে আমাদের ক্যান্সার গুলোকে তোমার হচ্ছে কি, মানে যে সমস্ত সেলগুলো ক্যান্সার হয়ে যায় সেগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক্স কিছু ডিসকভার করেছি। তবে এগুলো মানে ফুলফিললি যে কাজ করে তা নয়, কিছুটা এরা কাজ করতে পারে, ঠিক আছে। যেমন ব্লিওমাইসিন, ঠিক আছে, ডেক্টিনোমাইসিন, ডক্সো রুবিসিন, এই সমস্ত হচ্ছে কি তোমার অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক্স এর নামগুলো মনে রাখবে, ঠিক আছে। একটু হয়তো কষ্ট হবে, আমি প্রথমেই স্বীকার করেছি যে, বাট দু একটা নাম কিন্তু মনে রাখবে, কারণ এগুলো হচ্ছে ডাইরেক্টলি কোশ্চেন দিয়ে দিলে নাম না জানলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্টি ক্যান্সার অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু মনে রাখবে। কি কি বললাম, লিওমাইসিন, তারপর হচ্ছে কি ডেক্টিনোমাইসিন এবং রুবিসিন। এবার দেখতে পাচ্ছ যে মোড অফ মেকানিজমস অফ অ্যাকশন, এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে নাম আমরা দেখতে পাচ্ছি এখানে। একটা হচ্ছে তোমার সেলুয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করতে পারে, আবার একটা হচ্ছে তোমার মাইক্রোবিয়াল সেল মেমব্রেনটাকে ইনহিবিট করতে পারে, এবং প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করতে পারে, ঠিক আছে। এটাও কিন্তু মোড অফ অ্যাকশন, কিন্তু এরা যে মাইক্রোবসের কোন পার্টিকুলার এরিয়াটাকে তারা ইনহিবিট করছে। তাহলে বুঝতেই পারছো, যদি সেলুয়ালটাকে কিছু ধ্বংস করতে পারে, কিছু প্লাজমা মেমব্রেনটাকে হচ্ছে কি ইনহিবিট করতে পারে, কিছু প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ রেখে সে মাইক্রোবসের গ্রোথটাকে কমাতে পারে। তো সেলুয়াল ধ্বংস করছে যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন। আর যেটা হচ্ছে তোমার সেল মেমব্রেন ইনহিবিট করছে কে, যেমন পলিমিক্সিন বি, পলিমিক্সিন ই,
তারপরে যে কোলিস্টিন, ঠিক আছে, বা তোমার হচ্ছে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করছে কে, অ্যামাইন গ্লাইকোসাইডস, ম্যাক্রোলিডস, ঠিক আছে, টেট্রাসাইক্লিনস। ওকে, এটাও তোমরা একটু মনে রাখবে যে পার্টিকুলারলি সেল মেমব্রেনকে ধ্বংস ইনহিবিট করছে কোন অ্যান্টিবায়োটিক্স, বা মেমব্রেন প্লাজমা মেমব্রেনটাকে কি করছে, বা তোমার হচ্ছে কি প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করছে, ঠিক আছে। এই যে যতগুলো টাইপ হয় অ্যান্টিবায়োটিক্স এর ক্ষেত্রে সবগুলো কিন্তু আমি এখানে পরপর করে বলে দিলাম, ঠিক আছে। সব জায়গায় কিন্তু একসঙ্গে পাবে না, এটাকে তোমার হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে স্টাডি করে জিনিসটাকে বানিয়ে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে ক্লাসিফিকেশন বেসিক্যালি আমাদেরকে পড়তে হবে। আমরা প্রথমে দেখলাম যে কেমিক্যাল স্ট্রাকচার উপর ভিত্তি করে, তারপর দেখলাম সোর্সেস এর উপর ভিত্তি করে, তারপর যে আমরা দেখলাম কি যে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে তোমার হচ্ছে কি মোড অফ অ্যাকশন, ঠিক আছে, এবং লাস্টেও আমরা মেকানিজমস অফ অ্যাকশন দেখলাম, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা টাইপস গুলোর নাম এবং প্রত্যেকের কমসে কম একটা করে টাইপস এর এক্সাম্পল তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, চলো তাহলে আর আমরা হচ্ছে কি এবার কি করব, যেহেতু যতগুলো আমরা পড়লাম সেই প্রত্যেকটার হচ্ছে কি তোমার এই পোর্শন থেকে যা যা পড়লাম সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা প্র্যাকটিস করে নেবো, ঠিক আছে। তো চলো আমরা তাহলে শুরু করি। তো এখানে প্রথম কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে, চেষ্টা করো ভুল হোক, ঠিক আছে, আমরা তো আবার ঠিক করে নেব। তো দেখো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিবায়োটিক্স ইনহিবিটস ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস, একটু আগেই দেখালাম, জাস্ট উপরেই রয়েছে। ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াল সেলুয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করার জন্য যে অ্যান্টিবায়োটিক্সটাকে আমরা ব্যবহার করি তার নাম কি? সেলুয়াল বলেছে, সেলুয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখানে কিন্তু মনে রাখা সোজা। সেলুয়াল, স্ট্রেপ্টোমাইসিন না টেট্রাসাইক্লিন নাকি পেনিসিলিন নাকি ক্লোরামফেনিকল, কি হবে? বলো, যারা রয়েছে বলো, ভুল হোক বলো, তাও বলো। গুলিয়েছে, মনে থাকছে না এতগুলো, না গুলিয়েছে সব। না, এটা এটা হচ্ছে কি মানে কমন, এটা আগেও তোমরা হয়তো শুনেছো যারা পড়াশোনা করেছো। পেনিসিলিন, এটা তো তাই না, একটু আগেই তো আমি পেনিসিলিন দেখালাম। হবে স্যার এটা। পেনিসিলিন দেখতে পাচ্ছ, সেলুয়ালের প্রথমটায় রয়েছে পেনিসিলিন, তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে পেনিসিলিন, ঠিক আছে। চলো দেখো নেক্সট। আচ্ছা, স্ট্রেপ্টোমাইসিন অ্যাক্টস বাই ইনহিবিটিং ডেস, স্ট্রেপ্টোমাইসিন কি কাজ করে? ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে মনে রাখবে যে এটা প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে, ঠিক আছে, প্রোটিন সিনথেসিস। তো এখানে অপশন সি হয়ে যাবে, প্রোটিন সিনথেসিস এট 30S রাইবোজোমটাকে ইনহিবিট করে। স্ট্রেপ্টোমাইসিন কি করে না প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে। আছো তো তোমরা সবাই? সবাই আছো তো? হ্যাঁ, এই তো আছে, আছো তোমরা, একটু চেষ্টা করো যারা রয়েছে। চলো ঋতুপর্ণা, তো তুমি প্রথম থেকেই আছো, বলো উত্তরগুলো বলো। চলো দেখো, তো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স কোনটা? পেনিসিলিন জি নাকি টেট্রাসাইক্লিন নাকি এরিথ্রোমাইসিন নাকি রিফামাইসিন? Sir, tetramycin, sir, tetracycline or ইয়েস, টেট্রাসাইক্লিন, erythromycin? ঠিক টেট্রাসাইক্লিন, Tetracycline. টেট্রাসাইক্লিন। চলো এবার কোশ্চেন নাম্বার 4, ক্লোরামফেনিকল ইনহিবিটস প্রোটিন সিনথেসিস বাই ইনহিবিটিং টু ডেস। এটা হয়তো তোমরা পারবে না কারণ এটা আমরা ডিটেলসে বলিনি। তো ক্লোরামফেনিকল কি করে না 50S রাইবোজোমাল যে সাব ইউনিট রয়েছে তাতে ব্লক করে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে। এটা একটু জাস্ট মানে মনে রাখবে যে এরা 50S রাইবোজোমাল সাব ইউনিটটাকে ইনহিবিট করে। আচ্ছা, দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভার্ড ওয়াজ ডেস, এটা তো তোমরা সবাই পারা উচিত। প্রথম পেনিসিলিন। যে হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স যেটা ডিসকভার হয়েছিল কি হবে? Penicillin. পেনিসিলিন, পেনিসিলিন। পেনিসিলিন, Penicillin, sir. ইয়েস ইয়েস পেনিসিলিন, গুড। আচ্ছা, হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিটস ডিএনএ গাইরেজ, ডিএনএ গাইরেজ কি কোন অ্যান্টিবায়োটিক ইনহিবিট করে? এটাও তোমরা না পারার কথা। এটা আছে তোমার নালিডিক্সিন, নালিডিক্সিক অ্যাসিড, ঠিক আছে, অপশন বি মনে রেখে দেবে যে এটা হচ্ছে কি তোমার নালিডিক্সিক অ্যাসিড। এটা গাইরেজ যে এনজাইম রয়েছে ডিএনএ গাইরেজ, ঠিক আছে, কি কাজ করে জানো ডিএনএ গাইরেজ? এটা কি কাজ করে গো ডিএনএ গাইরেজ? গাড়ির সাথে জুড়তে সাহায্য করে খণ্ডিত অংশের। হেস, ওটা তো তোমার লাইগেজ, গাইরেজ গাইরেজ। না, এটা যে নেগেটিভ সুপার কোয়েলিং গাড়ির গুলোকে স্যার ইনহিবিট করে। মানে ওই হ্যাঁ হ্যাঁ সাহায্য করে।
হ্যাঁ মানে ওই যে সুপার কোয়েলিং হয়ে যায় না যখন আনউইন্ডিং হয়, মানে যখন হেলিকেজ হ্যাঁ হচ্ছে কি সেটাকে কিছু আবার আবার কয়েল যাতে হতে না জুড়ে বাধা যায়, দেয়। হ্যাঁ তাহলে সেগুলোকে খুলে দেয়। তো দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স বা বি ল্যাকটাম, অনেক জায়গায় বিটা ল্যাকটামও লেখা থাকে, অনেক জায়গায় বি ল্যাকটামও লেখা থাকে। তো বিটা ল্যাকটাম বা বি ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স কোনটা নয়? কি হবে গো? ভ্যানকোমাইসিন হবে, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ভ্যানকোমাইসিন। ঠিক আছে, বাকিগুলো দেখো এগুলো বিটা ল্যাকটামের মধ্যে পড়ছে, কিন্তু ভ্যানকোমাইসিন হচ্ছে বিটা ল্যাকটামের মধ্যে পড়ছে না। আচ্ছা, ভ্যানকোমাইসিন inhibits cell wall synthesis by DAS, inhibiting ট্রান্সপেপটাইডেস বাইন্ডিং টু DLR টার্মিনি, নাকি বলছে যে ইনহিবিটিং অটোলাইসিস লাইসিস বা ইনহিবিটিং বিটা ল্যাকটামেস। তো এটা কি করে, এটা উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, বাইন্ডিং টু ডিএলআর তোমার হচ্ছে কি যেটা টার্মিনাল অফ দ্য পেপটাইডোগ্লাইকেন প্রিকারসার্স। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার বলছে রিফামসিন ইনহিবিটস ব্যাকটেরিয়াল গ্রোথ বাই টার্গেটিং ডেস। তো এটা ওই তোমরা জানো যে আরএনএ পলিমারেজ যেটা রয়েছে তাকে টার্গেট করে তোমার হচ্ছে কি রিফামসিন হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ইনহিবিট করছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিবায়োটিক্স ইন্টারফারেন্স উইথ দ্য ফলিক অ্যাসিড সিনথেসিস ইন ব্যাকটেরিয়া। তো এটা মনে রাখবে, সালফো তোমার হচ্ছে কি নেমাইটস। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, এরিথ্রোমাইসিন ইনহিবিটস ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস বাই বাইন্ডিং টু ডেস। এরিথ্রোমাইসিন দেখো ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করছে কিভাবে, না এটা কি করে 50S রাইবোজোম যেটা সাবনিটাকে টার্গেট করে। চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যান্টিবায়োটিক ডিরাইভড ফ্রম এন ফাঙ্গাস। কোনটা দেখতে পাচ্ছ যে ফাঙ্গাস থেকে হচ্ছে কি তোমার ডিরাইভড নয়? পেনিসিলিন, নাকি সেফালোস্পোরিন, ক্লোরামফেনিকল, নাকি গ্রিসিওফুলভিন। কোনটা আমরা ফাঙ্গাস থেকে পাই না? ক্লোরামফেনিকল। হুম, বি এর সি এর ক্লোরামফেনিকল। মধ্যে হবে। ক্লোরামফেনিকল, একদম ঠিকই বলেছো, ক্লোরামফেনিকল। চলো কোশ্চেন নাম্বার 13, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ ইফেক্টিভ এগেনস্ট মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর উপর কোন অ্যান্টিবায়োটিক্সটা ইফেক্টিভলি কাজ করে? এমফিসিলিন, রিফামসিলিন, এরিথ্রোমাইসিন, নাকি টেট্রাসাইক্লিন। এটা কি হবে? রিফামপিসিন হচ্ছে কি তা হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 14, the mechanisms of resistance to beta lactam antibiotics is mostly due to dash. The mechanisms of resistance to beta lactam antibiotics is mostly due to dash. কি হবে? লেখা আছে তো, প্রোডাকশন অফ বিটা ল্যাকটামেজ এনজাইম, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 15, হুইচ অ্যান্টিবায়োটিক্স ইজ known to cause তোমার এপাস্টিক এনিমিয়া এই যে সাইড এফেক্ট, মানে তোমার হচ্ছে কি এপ্লাস্টিক এনিমিয়া তৈরি করতে পারে এই যে সাইড এফেক্ট হিসাবে, কোনটা আমরা সেবন করলে? বলেছে টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, পেনিসিলিন, এরিথ্রোমাইসিন। তো এটা হচ্ছে ক্লোরামফেনিকলের সাইড এফেক্টটা আমরা এটা দেখতে পাই। ঠিক আছে, অপশন বি। তো একটু তোমাদেরকে কেয়ারফুলি জিনিসগুলোকে মনে রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই, তোমরা বুঝতে পারলে। তো যতগুলো হচ্ছে কি কোশ্চান 15 কোশ্চান দিলাম বা যতগুলো থিওরি তোমাদেরকে বলা হলো, এখান থেকে কোশ্চান সেট এলে মানে যদি সেট হয় তাহলে এখান থেকেই আসবে, ধরে নিতে পারো। ঠিক আছে, খুব বেশি হয়তো থাকবে না, একটা হয়তো কোশ্চান থাকতে পারে। তো অতএব হচ্ছে কি যা যা জিনিসগুলো বলা হলো এখান থেকেই আসার সম্ভাবনাটা প্রায় বেশি। ঠিক আছে, এর বাইরে হয়তো তোমাকে জিজ্ঞাসা করবে না, কারণ আমরা প্রায় সমস্ত জিনিসটাকেই কভার আপ করে কোশ্চেন অ্যান্সার বা থিওরিটাকে সেভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক আছে, তো অতএব তোমরা জিনিসটাকে কেয়ারফুলি পড়াশোনা করো বা জিনিসগুলোকে ভালো করে দেখো। ঠিক আছে, যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হচ্ছে, যদি কেউ মন দিয়ে পড়তে পারো তোমাদের এই পড়া বিছা যাবে না, আমি এইটুকু এসিওর করতে পারি। দেখবে একদিন না একদিন তোমার ঠিক কাজে লেগে যাবে। কি বলা, বুঝতে পারলে? হ্যাঁ, এটা ঠিক হচ্ছে কি তোমাকে মানে ধৈর্য ধরে জিনিসটাকে তোমাকে হচ্ছে কি পড়তে হবে আস্তে আস্তে করে। ঠিক আছে, এবং এই জিনিসগুলো তোমার কিন্তু আহ, যখন কাজে লাগবে দেখবে ভালো মতন করে কাজে লেগে যাবে। এই বিশ্বাসটা রাখো এবং নিজের প্রতি সেই বিশ্বাসটা গ্রো করাও, দেখবে তোমার কিন্তু একটা সময় কিন্তু তোমার সাকসেস কিন্তু আসবেই।
ঠিক আছে, কেউ আটকাতে পারবে না। ওকে, তো ওতে হচ্ছে কি, নিজের তরফে বিশ্বাস রাখলে কি হবে, সামনের দিক থেকে তো তার ব্যবস্থা তো করতে হবে, সামনের দিক থেকে তো আমাদের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। না ওটা তো দেখো, ওটা তো আমাদের হাতে নেই বাবা। ঠিক আছে, আমাদের হাতে যেটুকু কাজ রয়েছে সেই কাজটাকে আমাদেরকে ঠিকঠাক করে করতে হবে। যেটা আমাদের হাতের বাইরে সেই জিনিসগুলো তো ভাবাটাও তো ঠিক নয় না। তুমি যেটা বলছো, আমি বর্তমান পরিস্থিতির কথা ভেবে তুমি বলছো, আমি বুঝতে পারছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেগুলো দেখলে তো আমাদের হবে না, তাই না? এই ধরো আজকে যেটা নিয়ে আন্দোলন বা তোমার হচ্ছে কি মিছিল মিছিং, এই জিনিসগুলো চলছে, তোমরাই বলো যে যদি হচ্ছে কি, দেখো এটা রায়টা তো চলে এসেছে, মানে এটা কোনোভাবেই মানে প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনাটা খুবই নগণ্য, মানে হবে না বলে ধরে না। তাহলে যদি নতুন করে পরীক্ষাটা হয়, তাহলে সেক্ষেত্রে যারা এইসব আন্দোলন বা অমুক টমুক করে ব্যস্ত নিজেকে রাখবে, তারা তো পিছিয়ে যাবে না। ঠিক আছে, এবং আরেকটা তোমাদেরকে ভালো খবর তোমাদেরকে বলতে পারি, যা পরিস্থিতি উঠে আসছে বা সমস্ত জিনিসগুলোকে যে তোমার হচ্ছে কি, যদি প্রেক্ষাপটকে যদি বিচার করা হয়, তাহলে মনে হয় ফ্রেশটাও তোমরা বসতে পারবে। ঠিক আছে, ফ্রেশ যারা যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরাও বসতে পারবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কালকে যে পয়েন্টে আমি আটকে ছিলাম, যে 2016 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তারাই শুধু হচ্ছে কি তোমার পরীক্ষা দিবে, তা নয়। যেটা রায়ের যদি প্রত্যেকটা জিনিসকে যদি ভালো করে খুঁটিয়ে পড়া হয়, কোথাও মনে হচ্ছে যে পুরো ফ্রেশ ভাবে রিক্রুটমেন্ট করা হবে, মানে যারা নতুন রাজ রয়েছে তারাও কিন্তু সুযোগ কোথাও একটা পাবে। তবে যারা মানে প্রকৃত চাকরি থেকে বঞ্চিত হলো, তাদের জন্য হয়তো হয় টিচিং এক্সপিরিয়েন্সের উপর কিছু নাম্বার দেওয়া যেতে পারে, বা আদার্স কিছু ফেসিলিটি হয়তো তাদের ক্ষেত্রে পরীক্ষাতে থাকতে পারে। কিন্তু মনে হচ্ছে যে কোথাও ফ্রেশরাও বসতে পারে। ঠিক আছে, হয় নতুন ভ্যাকেন্সির যে আপডেটেড সিটগুলোকে মানে অ্যাকুমুলেট করে হতে পারে, বা আদার্স কিছু পন্থা হতে পারে। একটা কোথাও একটা মনে হচ্ছে যে সবাইকে কিন্তু এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি, তোমরা ওই সমস্ত প্রেক্ষাপটকে ভুলে গিয়ে, ঠিক আছে, কি ঘটছে না ঘটছে, তোমাদের যেটা উচিত নিজেকে প্রিপেয়ার করা, নিজেকে প্রস্তুত করা, সেই জিনিসগুলোকে করে যাও। ঠিক আছে, কোনো না কোনো দিন দেখবে ঠিক কাজে লেগে যাবে। কি বলা, বুঝতে পারলে? তো কারণ হচ্ছে কি, ওই জিনিসগুলো না সত্যি কথা বলতে কি আমাদের হাতে নেই। কারণ আমরা হচ্ছে কি ওই জিনিসগুলোকে ভাবলে, আলোচনা করলে, যা কিছু করলেই আমরা কিছুই করতে পারবো না। ওগুলো হচ্ছে কি যাদের যা করার তারা করবে। আমাদের যেটা করা হচ্ছে, আমাদের পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। ঠিক আছে, এই লক্ষ্যে তোমাদেরকে আমি এইটুকুই বলবো যে প্রিপারেশনটা যেভাবে তোমরা করছো, সেই প্রিপারেশনটাকে মনোযোগ দিয়ে এগিয়ে নিয়ে চলবে। ঠিক আছে। স্যার, কালকে যে পরীক্ষার কথাটা বললেন, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে পরীক্ষার কথা তো ইয়ে থেকে, কোর্ট থেকে বলেনি, 3 মাসের মধ্যে যারা চাকরি হারিয়েছিল, পুরাতন যদি কেউ জব করতো, ওইখানে ফিরে যাওয়ার একটা কথা বলছে। নতুন পরীক্ষা নেওয়ার কথা এই 3 মাসের কালকে মধ্যে যে কেউ উল্লেখ পিডিএফটা যে করেনি। আমি শেয়ার করলাম, কালকে যে আমি পিডিএফটা যে শেয়ার করলাম, তুমি কি দেখোনি বাবা? 49 নম্বর পয়েন্টে তুমি কি পড়ে একবার দেখোনি? আমি তো কালকে দিয়েছিলাম, যে পিডিএফটা তোমাকে বাংলা ভার্সানে দিলাম, তুমি একবারও কি সেটা খুলে দেখেছো? হুম, এই দেখো আমি আবার তোমাকে দেখাচ্ছি। কে বলেছে তোমাকে? ওই সমস্ত হচ্ছে কি বিভিন্ন রকম চ্যানেলের খবর টবর দেখে তোমরা তোমার হচ্ছে কি মানেগুলো হচ্ছে গুলিয়ে ফেলছো। দেখো এখানে কি বলা রয়েছে, এখানে আমাদের মতে এই নির্দেশ ন্যায়সঙ্গত এবং সুলভ, বিচার সুলভ হবে, কারণ এটি এই প্রার্থীদের নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেবে। নতুন নির্বাচন প্রক্রিয়ায় মানে বুঝতে পারছো না? এটা মানে মানে তো বুঝতে পারছো। নতুন নির্বাচন প্রক্রিয়া মানে কি, নতুন এক্সাম হবে, তাতে তারা সুযোগ পাবে। কারা? যারা হচ্ছে কি অভিযুক্ত নয়, যা এখন শূন্যপদগুলি পূরণের জন্য শুরু করা উচিত। বুঝতে পেরেছো তো? এটা তো তোমার আমার কথা নয়, এটাতে সুপ্রিম কোর্টের রায়ের যে কনক্লুশনের 49 পয়েন্ট, তার বেঙ্গলি ভার্সান। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বেঙ্গলিটা করে কালকে দেখাচ্ছিলাম। বুঝতে পেরেছো তো? আচ্ছা, নতুন নিয়োগের জন্য ঠিক আছে, আমি যে বলছি 3 মাসের মধ্যে যে পরীক্ষার ব্যাপারটা, ওইটাই বলছি আর কি। 3 মাসে হয়তো হবে না, এটা টাইম লাগবে। তবে তোমার হচ্ছে কমিশন চাইলে সবই কিছু করতে পারে, তাই না? কমিশন চাইলে 3 মাসে করতে পারে। 3 মাস মানে কম নয়, 90 দিন। তো ওতে হচ্ছে কি সদিচ্ছা থাকলে তোমার হচ্ছে করা যায়। ঠিক আছে, ইম্পসিবল কিছু নয়, পসিবল করা যায়। যদি সেটাকে সদিচ্ছার সঙ্গে করা যায় তাহলে করা যেতে পারে।
তুমি এই যে 3 মাস কথা বলছো, যখন একটা বেসরকারি সংস্থাকে যদি দেওয়া হয় 3 মাসে তোমার অনেকগুলো পরীক্ষা করে নিতে পারবে, একটা একটা পরীক্ষায় করা যাবে। কিন্তু সেরকম ভাবে সদিচ্ছা এবং সেরকম ভাবে মানসিকতা নিয়ে এগোতে হবে। ঠিক আছে, যাই হোক, তো বললাম না, সেগুলো আমাদের হাতে যেহেতু নেই, আমরা সে সময় আলোচনায় যাব না। আমাদের যেটা হাতে আছে যে নিজেকে প্রিপেয়ার করা, নিজেকে তৈরি করা। ঠিক আছে, হয়তো আমার কথা দ্বারা হয়তো অনেকে ব্যথা পাচ্ছ বা হয়তো রেগে যাচ্ছ, কিন্তু কিছু বলতে পারছো না। কিন্তু হচ্ছে কি, তুমি একটু ডিপলি ভাববে যে আমাদের যেটা করা বলতে, আমাদের হাতে করা বলতে নিজেকে প্রিপেয়ার করা, তাই না? আমরা তো আর সেই জিনিসগুলোকে কিছু করতে পারবো না। তো ওতে হচ্ছে কি, এটাই বাস্তব, বাস্তবে থাকাটাই ভালো, তাই না? চলো তাহলে, আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি তোমরা জিনিসগুলোকে বুঝতে পেরেছো, আজকে জিনিসগুলোকে পড়বে। ঠিক আছে,